গত ক্লাসে আমরা তোমার চেইন সার্ভিং এর যেসব জিনিসপত্র আসলে চেইন সার্ভিং এর জন্য লাগে, চেইন কত প্রকার, কি কয় ধরনের লেংথ হয়, কয়টা লিংক থাকে, এই জিনিসগুলো জানছি। এরপরে চেইন সার্ভিং ছাড়াও তোমার চেইন সার্ভিং এ আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হলো কি তোমার টেপ ইউজ করা হয়। টেপ কয় ধরনের সেটাও জানছি আমরা। আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো তোমার স্যার আর 2 মিনিট ওয়েট করা যাবে? আসলে স্যার আমাদের একটু আগে একটা ক্লাস শেষ হয়েছে, তো অনেকেই হ্যাঁ 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 পাচ্ছে না, একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 2 মিনিট তাহলে তোমাদের সাথে গল্প করি আর কি, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি বি সেকশনের সাথে খুব ভালোভাবে বি সেকশনের স্কেলের সাথে কথা বলছি, তোমাদেরকেও জিনিসটা ভালোভাবে বলে দেই। একটা জিনিস বুঝবা না, সাথে সাথে নোট ডাউন করে রাখবা। রেকর্ডিং এ বুঝলা না, আলাদাভাবে আমি আবার সাবমিট করব ভিডিও, সেখানেও বুঝলা না, ধরো এই প্রবলেমটা হইলো, আমি পিডিএফ দিলাম, পিডিএফ থেকেও বুঝলা না, যে কোনো সময় রাতের 10টা বা 10টার পরে আর কল দিও না। 10টা ছাড়া রাতে 10টার পর যে সময়টুকু, ওই সময়টুকু কল না দিয়ে অন্যান্য যে কোনো টাইমে, যে কোনো সময় আমাকে কল দিয়ে তোমরা যে কোনো প্রবলেম বলতে পারবা, যে স্যার এই জায়গাটা বুঝি নাই, অথবা গুগল ক্লাসরুমে তোমরা পোস্ট দিতে পারবা যে স্যার এই জিনিসটা বুঝি নাই, স্যার এই জিনিসটা যদি আবার একটু নতুন করে রিপিট করতেন। অবশ্যই রিপিট করব, যতবার বলবা, যে কয়জন বলবা আমি রিপিট করব, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো হেজিটেট ফিল করবা না, কারণ আমাদের কাজ কি, একজন টিচারের কাজই হলো স্টুডেন্টদের কি, স্টুডেন্টকে নলেজ ডেলিভার করা, তাই না? তোমরা একটা জিনিস যদি বুঝতে পারো সেটাই আমার সার্থকতা, এটা তো বুঝতেছো। সো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা, যে কোনো কিছুই তোমরা বুঝতেছো না, ভালো কথা বুঝতেছো না, আমাকে বলবা যে স্যার এই জিনিসটা এইভাবে যদি দেখাইতেন ভালো হইতো, এই জিনিসটা আমরা বুঝতেছি না, সাথে সাথে যাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন তোমাদের এমন হইলো যে একটা জিনিস একদম কোনোভাবেই অনলাইনে বুঝতেছো না, ভার্সিটি তো একদিন একদিন খুলবে, তো ভার্সিটি যখন খুলবে তখন অবশ্যই ওই প্রবলেমটা নিয়ে আমার কাছে আসবা, যে কোনো সময় আমি বুঝাই দিব। সবাইকে কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, মেবি প্রবলেম ছিল, তোমরা কি এখন আমাকে শুনছো? হ্যাঁ, সমস্যা না, রেকর্ডিং এ কোনো প্রবলেম হলে আমি দরকার হয় আবার তোমার মনে করো যে রেকর্ড করে দিব, এটা নিয়ে কোনো হেজিটেট ফিল করো না। আচ্ছা বলো যে আমার ইন্টারনেট কানেকশন মেবি একটু স্লো, যার কারণে দেখা যাচ্ছে আসলে আমাদের শুধুমাত্র তোমরা যে প্রবলেম করতেছো এরকম কিছু না, দেখা যায় যে আমি নিজেও প্রবলেম ফেস করতেই পারি, স্বাভাবিক। এখন আমার আপনি কথাটা ক্লিয়ার হ্যাঁ, এই যে বললাম যে নেট প্রবলেমের কারণে, এই প্রবলেমটা হচ্ছে নেটের প্রবলেমের কারণে, তোমরা নেট প্রবলেম ফেস করতেছো এরকম না, নেট প্রবলেম কিন্তু আমি ফেস করতেছি, বুঝতে পারছো? এখন কি এত শুনতে পাও তোমরা? দেখো প্রায় অনেকেই জয়েন করছে, সমস্যা নাই, তোমরা যদি কোনো কিছু না শুনতে পাও আমি ভিডিওর গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, সো টেনশন করো না, কোনো কিছু না শুনতে পারলে সাথে সাথে তোমরা মাইক্রোফোন অন করে আমাকে বলবো যে এই জিনিসটা আবার বলেন, আমি শুনতে পাই, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যেটা শুরু করব সেটা হলো আসলে চেইন, মাঝে মধ্যে যদি চেইন বা টেপ তুমি বারবার ইউজ করো চেইন সার্ভিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে চেইনের লেন্থ যেতে পারে, আবার কমেও যেতে পারে। তো এই যে চেইন বাড়তেছে বা চেইনের লেন্থ কমতেছে, সেই জিনিসটা তোমরা পাবা হলো পানমিয়ার বইতে, তোমার 42 পেজ, পানমিয়ার বই 42 পেজে পাবা। তো তারপরও আমি যে এখানে তোমাদের স্লাইড দিয়ে দিব, স্লাইড যতটুকু আছে ততটুকু পড়লেই হবে। তো দেখো যে কখন মানে তোমার লেন্থ কখন চেঞ্জ হয়, সেটা দেখার জন্য তোমার ইয়া করতে হবে যে তুমি আসলে 1 মিনিট। তো
চেইনের যে লেন্থটা চেঞ্জ হয় এর মেইন কারণটাই হলো কন্টিনিউয়াস ইউজ। তুমি যখন একটা চেইন বা টেপ বারবার ইউজ করবা তার লেন্থ চেঞ্জ হয়ে যেতে পারে। তো লেন্থ কখন কম হবে বা লেন্থ কখন শর্ট হয়ে যাবে, যখন তোমার একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক কানেক্টেড থাকে। তো লিঙ্ক গুলো যদি বেন্ড হয়ে যায়, লিঙ্কের বেন্ডিং এর কারণেই মূলত আসলে চেইনের লেন্থ কম হয়ে যায়। আবার এমন হলো যে তুমি খুব জোরে টান দিচ্ছ, এলংগেট করতেছো দুই পাশ দিয়ে, খুব জোরে টান দিচ্ছ, টান দেওয়ার কারণে স্ট্রেচ হবে। আর যখনই স্ট্রেচ হবে তখনই তোমার কি হবে, তোমার এলংগেটেড বা লম্বা হয়ে যাবে চেইনের লেন্থটা। অর্থাৎ 20 মিটারের চেইন হয়ে গেল 20 মিটার 2 সেন্টিমিটার, অথবা 20 মিটার 10 সেন্টিমিটার এরকম হয়ে গেল। অথবা এমন হইলো যে তোমার লিঙ্ক গুলোর ওপেন হয়ে গেল। লিঙ্ক গুলো আসলে কি, তোমার ওয়েল্ডিং করা থাকে, তো ওই ওয়েল্ডিংটা ওপেন যদি হয়ে যায় সেই ক্ষেত্রেও কি হবে, তোমার চেইনের লেন্থ চেঞ্জ হবে। তো চেইনের লেন্থ যে চেঞ্জ হচ্ছে, তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা চেইনকে যদি আমরা দুই পাশ থেকে, আমি একটু তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে দেখো, যে চেইনে তোমরা জানো এরকম চেইনে কি থাকে, তোমার লিঙ্ক থাকে, এবং চেইনের শেষ মাথায় তোমার এরকম হ্যান্ডেল থাকে। শেষ মাথায় যে হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেল দিয়ে তুমি দুই পাশ দিয়ে কি করবা, টান দিয়ে ধরবা। সো এই যে টান দিয়ে তুমি ধরতেছো, টান দিয়ে ধরার কারণে তুমি যদি 8 কেজি পুল দিয়ে টান দাও, এবং বাইরের যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা যদি তোমার 20°C থাকে, সেই ক্ষেত্রে 20 মিটার চেইনের জন্য তুমি অ্যালাউ করবা ±5 মিলিমিটার। মানে হলো 20 মিটার 5 মিলিমিটার, অথবা 20 মিটার থেকে 5 মিলিমিটার কম, অথবা 5 মিলিমিটার বেশি, এর বেশি আমরা অ্যালাউ করব না। সেই ক্ষেত্রে আমাদের চেইনটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বোঝা গেছে কথা? আর তোমরা একটু রেসপন্স করো যদি না বুঝো। আর তোমার 30 মিটার চেইনের ক্ষেত্রে আমরা অ্যালাউ করব হাইস্ট 8 মিলিমিটার। 30 মিটার চেইনের জন্য আমরা অ্যালাউ করব হাইস্ট 8 মিলিমিটার, অর্থাৎ 8 মিলিমিটার কম অথবা বেশি। যদি এরকম হয় যে তোমার যে 5 মিলিমিটার 20 মিটার চেইনের জন্য 5 মিলিমিটার, আর তোমার 30 মিটার চেইনের জন্য 8 মিলিমিটার এক্সিট, মানে তোমার বেশি হয়ে গেছে সোজা কথা, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদেরকে তোমার চেইনটা অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাডজাস্ট কিভাবে করব দেখো, যদি তোমার চেইনের লেন্থ বেশি হয় সেই ক্ষেত্রে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট, যদি চেইনের লেন্থটা কমে যায় সেই ক্ষেত্রে আরেক ধরনের অ্যাডজাস্টমেন্ট। তো আমি একটু জিনিস একটু বোঝানোর চেষ্টা করি। শুরুতেই দেখো তোমার বলছে যে চেইনের তোমার লেন্থ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই লেন্থ কমাইতে হবে। এতটুকু তো বুঝতেছো? হ্যালো? জি স্যার, বললাম। হ্যাঁ, জি স্যার, তার মানে একটু খেয়াল করো যে চেইনের লেন্থ যদি তোমার বড় হয়ে যায়, তোমার চেইনের লেন্থ কমাইতে হবে। 20 মিটার থেকে বেশি হয়ে গেছে, তুমি 20 মিটারের কাছাকাছি আনবা। কি করবা? শুরুতেই দেখো বলছে ক্লোজিং দা জয়েন্টস অফ দা রিং। তার মানে এমন হইতে পারে যে এই যে তোমার রিং, একটা রিং এর সাথে আরেকটা রিং তোমার কানেক্টেড, এই রিং গুলো একটু ছুটে গেছে, তার মানে এই জিনিসটা ওপেন আউট হয়ে গেছে। যদি ওপেন আউট হয়ে যায় সেটা কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে, তাহলে তোমার লেন্থটা একটু কমে যাবে। অথবা এমন হইলো যে তোমার এরকম সার্কুলার রিং ছিল, রিংটা এরকম চ্যাপ্টা হয়ে গেল। যদি চ্যাপ্টা হয়ে যায় তার লেন্থ বেড়ে যাবে। এরকম সার্কুলার থাকলে লেন্থ কম, চ্যাপ্টা হয়ে গেলে লেন্থ বেড়ে যাবে। সো কি করতে হবে? আমাদের আবার সার্কুলার শেপে নিয়ে আসতে হবে, রিশেপ করতে হবে। অথবা এমন হইলো যে তোমার এই যে সার্কুলার রিং এর সাথে সাথে দেখবা ছোট ছোট রিংও থাকে। তো এই ছোট ছোট রিং গুলো যদি আমরা সরাই ফেলি, যে কোনো একটা ছোট রিং আমি কি রিমুভ করে ফেললাম, রিমুভ করে ফেললেই আবার লেন্থ কমে যাবে। এমন হলো যে তোমার ইউজ করতে করতে তোমার চেইনের কিছু রিং তোমার ক্ষয় হয়ে গেল, তো সেটা রিপ্লেস করে দিলাম। অথবা এমন হলো যে তোমার হ্যান্ডেলের পাশে যে ছোট সার্কুলার রিং গুলো থাকে সেগুলো আমি অ্যাডজাস্ট করে দিলাম। বুঝা গেছে কথা? যদি তোমার লেন্থ, চেইনের লেন্থ বেশি হয় সেক্ষেত্রে আমাদের কি কি কাজ করব সেটা বুঝতে পারছো? এখন দেখো এই জিনিসটা যদি তোমরা জানো, জাস্ট এটার ভাইস ভার্সা বা উল্টা জিনিস, যে চেইনের লেন্থ কোনো কারণে শর্ট হয়ে গেল, উল্টা কাজ করবা। কি করবা? যে আগে করছিলা তোমার ক্লোজ করে দিছিলা রিং গুলা, আর এখন কি করবা? ফ্ল্যাটেন বা, তার মানে যদি সার্কুলার থাকে একটু ফ্ল্যাট করে দিলা। এরপরে হলো এমন হইলো তোমার স্ট্রেট এন্ড করলা, অর্থাৎ দুই দিক দিয়ে তুমি টান দিবা, চেইন ধরে দুই দিক দিয়ে টান দিবা, দেখবা স্ট্রেট হয়ে যাবে। আর স্ট্রেটেনিং হলেই তোমার কি হবে? একটু লেন্থ বেড়ে যাবে।
এমন হইলো, অথবা আরেকটা কাজ করতে পারো যে চেইনের মাঝখান বরাবর তুমি ছোট সার্কুলার একটা রিং অ্যাড করে দিলা, অথবা এমন হইলো যে ছোট একটা সার্কুলার রিংটা রিপ্লেস করে বড় একটা সার্কুলার রিং দিয়ে দিলা, সেই ক্ষেত্রেও চেইনের লেন্থ ছোট থাকলে বড় হয়ে যাবে। অথবা আগের মতোই অ্যাডজাস্ট করবা, কোথায়, এন্ডে গিয়ে অ্যাডজাস্ট করে দিবা। তোমার যদি বেশি হয়ে যায় তোমার লেন্থ ছোট করে দিবা, অথবা লেন্থ কম হয়ে গেলে কি করবা, বড় করে দিবা। বুঝতেছো তো সবাই? এক্সামে কিন্তু এই জিনিসটা আসে যে তোমার কোনো কারণে এমন হইলো যে ফিল্ডে গিয়ে তুমি টেস্ট করে পাইলা যে তোমার যে চেইনটা তার লেন্থ কম, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো লিখবা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। আর যদি তোমার এরকম হয় যে চেইনের লেন্থ পাইছো বড়, সেই ক্ষেত্রে কি করতে হবে, এই জিনিসগুলো লিখে দিবা। বুঝতেছো তো? জি স্যার। এখন খেয়াল করো, আমরা নেক্সট স্লাইডে যাই। এটাও এক্সামে আসে, সেটা হলো তোমার রেঞ্জিং কয় ধরনের, রেঞ্জিং গুলোর বর্ণনা দাও। আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো, বর্ণনা দিব না, অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। বর্ণনাটা তোমরা পানমিয়া স্যারের বইতে দেখবা 3.2 এর আর্টিকেল 3.2 এর 2 নাম্বার ইয়াতে দেখবা যে, সরি 2 নাম্বার না, 1 নাম্বার, 1 নাম্বারটা হলো ডিরেক্ট রেঞ্জিং আর 2 নাম্বারটা হলো ইনডিরেক্ট রেঞ্জিং। রিপিট করে নিও যে 1 নাম্বার 2 নাম্বার ডিরেক্ট রেঞ্জিং এবং ইনডিরেক্ট রেঞ্জিং দুইটাই আসলে পরীক্ষায় আসতে পারে, যে ডিরেক্ট রেঞ্জিং এর বর্ণনা দাও অথবা ইনডিরেক্ট রেঞ্জিং এর বর্ণনা দাও। অথবা এরকম আসতে পারে যে রেঞ্জিং কত প্রকার, তোমরা ফিগার দিয়ে তারপরে বর্ণনা দিবে। তো ফিগারটা আমি জাস্ট তোমাদেরকে এমন ভাবে অ্যানিমেশন দিয়ে বুঝাবো যে এই ক্ষেত্রে তোমরা ইজিলি বুঝতে পারো যে একটু মাইক্রোফোন অফ করো, তোমরা সবাই একটু খেয়াল করো যে এমন হইলো যে তোমার ডিরেক্ট রেঞ্জিং কি, ডিরেক্ট রেঞ্জিং এ একটা জিনিস খেয়াল করো যে ডিরেক্ট রেঞ্জিং এ তোমার মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত তুমি লেংথ মেজার করবা, একটা চেইন অথবা টেপ দিয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা ডিস্টেন্স তুমি মেজার করবা। সেই ক্ষেত্রে তোমার এই পাশে তোমার এ পয়েন্টে থাকবে কে, সার্ভেয়ার, আর বি পয়েন্টে থাকবে ফলোয়ার। তার মানে এখানে যে থাকবে সে আসলে সার্ভেয়ার, আর বি পয়েন্টে থাকবে ফলোয়ার। তো সে নরমালি এমন হইলো যে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স অনেক বেশি, ধরো 100 মিটার। এখন তুমি ডিস্টেন্স মাপবা 20 মিটারের একটা চেইন দিয়ে, তো তুমি একবারেই তো একদম ডিরেক্ট স্ট্রেট লাইন তোমার মাপতে পারবা না, পারবা? কারণ কি, কারণ 20 মিটার ধরো এখান থেকে এখানে গিয়ে 20 মিটারের চেইন শেষ হয়ে গেল, সেখানে সেখানে তোমার একটা রেঞ্জ, তোমার কি করতে হবে, একটা অ্যারো দিয়ে মার্ক করতে হবে। মার্ক করার পর, অ্যারো দিয়ে মার্ক করার পর সেখান থেকে আবার মাপা শুরু করতে হবে, আবার এখানে গিয়ে শেষ হইলো, আবার এখান থেকে আবার মাপতে হবে। এরকম করে আমরা আসলে কাজ করি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে মনে করো যে তোমার যে এই স্ট্রেট লাইন বরাবর যদি লেংথ আমরা পাইতে চাই, সেই ক্ষেত্রে এই পয়েন্ট বরাবর এই এ পয়েন্টে যে সার্ভেয়ার থাকবে তার হাতে একটা রেঞ্জিং রড থাকবে, আমরা অলরেডি জানি রেঞ্জিং রড কি জিনিস। আবার বি পয়েন্টে একজন তোমার ফলোয়ার থাকবে, সেও রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে। এখন এই পাশে তোমার যে সার্ভেয়ার, সে যদি এদিক দিয়ে তাকালে তাহলে এই স্ট্রেট লাইন বরাবর আসলে বি পয়েন্টের যে রেঞ্জিং রড সেটাও দেখতে পাবে। এখন পি পয়েন্টে মনে করো আরেকজন তোমার ফলোয়ার থাকবে, যে মনে করো যে সেও একজন সেও একটা রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে, এবং এই রেঞ্জিং রড নিয়ে সে কি করবে, এই রেঞ্জিং রড নিয়ে এই লাইন বরাবর আগাবে। সো এই লাইন বরাবর যখন সে আগাবে, তখনই এই রেঞ্জিং রড, এখানকার রেঞ্জিং রড এবং এখানকার রেঞ্জিং রড, তিনটা রেঞ্জিং রডই একটা পয়েন্টে দেখা যাবে। তোমরা কি বুঝতেছো জিনিসটা? হ্যালো, জি স্যার। তার মানে হ্যাঁ, বুঝতেছো, জি স্যার। তার মানে তুমি ডিসটেন্স কিন্তু পেয়ে গেলা, এ থেকে পি পর্যন্ত ডিসটেন্স পেয়ে গেলা 20 মিটার। ঠিক একইভাবে আরো এখান থেকে, আবার এখান থেকে তুমি যদি তাকাও, এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড, তিনটা রেঞ্জিং রডই তুমি এক জায়গায় দেখতে পাবা। একইভাবে মাঝখানে যতগুলো পয়েন্ট তুমি ইজিলি কি করতে চাও, কনস্ট্রাক্ট করতে চাও, ইজিলি কনস্ট্রাক্ট করতে পারবা। এবং তোমার চেইনের যত ছোটই হোক, তোমরা একদম স্ট্রেট লাইন বরাবর তুমি কি করবা, লেংথটা নির্ণয় করতে পারবা। তার মানে প্রত্যেকটা লেংথ যদি আমরা যোগ করে দেই, আমরা কি পাবো, এ থেকে বি পর্যন্ত যে টোটাল লেংথ ইজিলি পেয়ে যাবো। এটাকে বলা হয় ডিরেক্ট রেঞ্জিং। বুঝতে পারছো সবাই? আমি যে জিনিসটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছি, এই জিনিসটাই তোমরা একদম হুবহু বইতে পড়বা, দেখবা এই জিনিসটাই। ঠিক আছে? সো এক্সামে যদি আসে, অবশ্যই ডিটেইলসটা লিখবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই, ইনডিরেক্ট রেঞ্জিং। ইনডিরেক্ট রেঞ্জিং এর আরো একটা নাম হলো তোমার রেসিপ্রোকাল রেঞ্জিং। এটা পানমিয়ার ওই যে 3.2 এর আর্টিকেল 2, 3.2 এর 2 নম্বরে পাবা।
এখন এই জিনিসটা একটা খেয়াল করতে হবে যে তোমার এই ইনডিরেক্ট রেঞ্জিং কখন করি। ধরো তোমাদের দুইজন স্টুডেন্ট, তোমাদের কাজ দিলাম যে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বরাবর তোমার ডিস্টেন্স কত, মাঝখানে মনে করো একটা পাহাড়। এখন এখানে তোমার মনে করো যে তুমি ডিরেক্ট রেঞ্জিং পসিবল না, কারণ এই বরাবর তুমি যদি তাকাও বি পয়েন্টে যে আছে তাকে তুমি দেখতে পাবা না। কারণ কি? কারণ এই মাঝখানের পয়েন্টটা কিন্তু উঁচু, যার কারণে তুমি ইজিলি কি করতে পারবা না, তুমি দেখতে পাবা না। সো মাঝখানে যে কোনো পয়েন্ট তুমি আসলে এস্টাবলিশ করতে পারছো না। সো তখন কি করতে হয়, তখন ইনডিরেক্ট রেঞ্জিং করতে হয়। সো এই জিনিসটাও তোমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করো। যে মনে করো যে তোমাদের দুইজন সিআর কে আমি বললাম যে একজনকে বললাম রেঞ্জিং রড নিয়ে এ পয়েন্টে দাঁড়াও, আরেকজনকে বললাম রেঞ্জিং রড নিয়ে বি পয়েন্টে দাঁড়াও, এবং বাকি দুইজন স্টুডেন্ট আমি চুজ করলাম। চুজ করে বললাম যে তোমরা একটু দূরে গিয়ে এমন একটা পজিশনে তোমরা অবস্থান নাও রেঞ্জিং রড নিয়ে, তোমার হাতেও M1 এর হাতেও একটা রেঞ্জিং রড থাকবে, N1 এর হাতেও একটা রেঞ্জিং রড থাকবে, এবং M1 থেকে এও দেখা যাচ্ছে, বিও দেখা যাচ্ছে, আবার একইভাবে N1 থেকে এও দেখা যাচ্ছে, বিও দেখা যাচ্ছে। অর্থাৎ একটু দূরে গিয়ে দাঁড়াইলা, ঠিক আছে? মানে আমরা এই বরাবর না দাঁড়াই, অর্থাৎ যেখানে তোমার এই যে ইলিভেশনটা হাই হয়েছে সেখানে না দাঁড়ায় একটু দূরে গিয়ে দাঁড়াইলাম। এখন খেয়াল করো যে তোমার এখন কি করলাম যে M1 কি করবে, এদিক দিয়ে তাকাবে। M1 এদিক দিয়ে তাকাইলে এই বরাবর একটা লাইন ক্রিয়েট হবে। একটু খেয়াল করো যে এই বরাবর একটা লাইন ক্রিয়েট হবে। এখন N1 কি করবে, এই লাইন বরাবর আসবে। N1 কি করবে, এই লাইন বরাবর আসবে। এই লাইন বরাবর আসলে এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড একই লাইনে দেখা যাবে। সো N1 এর নতুন পজিশনটা হবে N2 পজিশন। একইভাবে N2 থেকে এ বরাবর তোমার একটা লাইন হবে। এখন এই লাইন বরাবর তোমার M1 চলে আসবে, তার রেঞ্জিং রড নিয়ে M1 কি করবে, M1 তার রেঞ্জিং রড নিয়ে এই লাইন বরাবর আসবে। তখন এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড এবং রেঞ্জিং রড এটা দেখা যাবে। তার মানে নতুন পজিশন এখন হয়ে গেল M2। ঠিক একইভাবে আবার M2 বরাবর সে এই বরাবর তাকাবে, তাকানোর ফলে এই যে লাইনটা, এই লাইনে আবার N2 চলে আসবে। এই লাইনে যখন N2 চলে আসবে তার নতুন পজিশন হবে M3। তার মানে এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড, এই তিনটা রেঞ্জিং রড তুমি একই লাইনে দেখতে পাবা। একইভাবে N3 এই বরাবর তাকাবে এবং M2 কি করবে, M2 এই বরাবর চলে আসবে। বুঝতে পারতেছে সবাই অ্যানিমেশনটা? ঠিক একইভাবে যে এই স্ট্রেট লাইনই তো আমাদের আসলে দরকার। ঠিক একইভাবে এই স্ট্রেট লাইন বরাবর একই বারবার কাজ করতে করতে একটা লাইন পাবা, যে লাইনে আসলে এখান থেকে তাকাইলে এই পয়েন্ট দেখতে পাবা, এখান থেকে তাকাইলে এই পয়েন্ট দেখতে পাবা, এখান থেকে তাকাইলে এই পয়েন্ট দেখতে পাবা। এই প্রত্যেকটা পয়েন্টই তখন একই লাইনে হয়ে যাবে। বুঝতে পারতেছে সবাই? জি স্যার। আমি যে কথাগুলো বললাম ঠিক একইভাবে স্যার একটু দেখবা। কনফিউজিং লাগছে আরেকবার। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আসলে আমি আরেকবার একটা ভিডিও দেখাবো, ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? একটু অপেক্ষা করো। যে এই জিনিসটাই আমি যেভাবে তোমাদেরকে বর্ণনা করলাম না, এই জিনিসটাই দেখবা যে বইতে একদম স্টেপ বাই স্টেপ দেয়া আছে। পরীক্ষায় আসলে এই ফিগারটাই যে বর্তমানে যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ফিগারটা দিবা, আর এই যে তোমার 2-3টা পয়েন্ট আছে পয়েন্টগুলো দিবা। আসো যে আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। দেখো আমি একটু টেনে দেই, আচ্ছা একটু পেছনে টেনে দেই। দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরে কইরো, আগে ভিডিওটা দেখো। যে শুরুতেই দেখো যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বরাবর আমরা আসলে দেখতে পাচ্ছি না, দুইজনকে দেখতে পাচ্ছি না। তো কি করব, আরো দুইজন তোমার সার্ভেয়ার নিব, যারা একটু দূরে থাকবে। এটা একটু উল্টা, মানে অপর সাইড থেকে বোঝানো হচ্ছে, সমস্যা নাই, একই জিনিস। তো দুইজনকে নিলাম একটা সি পয়েন্টে, দেখো উপরে দেয়া আছে একজন সি পয়েন্টে, একজন ডি পয়েন্টে। দেখতেছো সবাই? জি স্যার। একটু খেয়াল করো। এখন সি কি, এই যে দেখো এখন কি করলো, ডি সি বরাবর চলে আসলো, সি এর লাইন বরাবর চলে আসলো, করে দেওয়া আছে ডায়াগ্রামটা, ঠিক আছে? এখন ডি থেকে এ বরাবর যে লাইন, এই লাইন বরাবর এখন চলে আসলো কে, আগে যে সি অবস্থানে ছিল তার নতুন একটা পজিশন হলো, সেটা হলো সি প্রাইম পজিশন। একইভাবে এখন আবার সি আর বি বরাবর, সি প্রাইম বি বরাবর যে লাইন, সেই লাইন বরাবর আবার কে চলে আসলো, ডি তে যে দাঁড়াইছিল সে রেঞ্জিং রড নিয়ে চলে আসলো, নতুন পজিশন হলো ডি ডাবল প্রাইম। ঠিক একইভাবে ডি ডাবল প্রাইম থেকে এ বরাবর একটা লাইন
তুমি কল্পনা করতেছো এই লাইন বরাবর সি প্রাইম চলে আসবে, সি প্রাইম চলে আসলে নতুন পজিশন পাবে সি ডাবল প্রাইম। ঠিক একই ভাবে একদম মেইন লাইন বরাবর আসলে নতুন দুইটা পয়েন্ট পাবা সি আর ডি। বুঝতে পারতেছো সবাই? জি স্যার। এবার জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? যে বললো যে কনফিউজিং লাগতেছে তার কাছে কি জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে এখন? না হইলে বলো। কে যেন প্রশ্ন করছিল যে স্যার একটু কনফিউজিং লাগতেছে, এবার কি বুঝতে পারছো? প্রশ্নটা কে করছিল? হ্যালো, কি মইনুল করছিল নাকি অন্য কেউ? না স্যার, আমি বলিনি। ও আচ্ছা, কে বলছিল? আচ্ছা যাই হোক, তুমি যদি না বুঝতে পারো অবশ্যই মার্ক করে রাখো, আমি দরকার হয় আবার তোমার জন্য আলাদা সময় দিব, কোনো সমস্যা নাই। খেয়াল করো, আমরা নেক্সটে চলে যাই। তার মানে এক্সামে যদি আসে যে তোমার রেঞ্জিং কত ধরনের, দুই ধরনের, ডিরেক্ট ইনডিরেক্ট। তো পরীক্ষায় নাম্বারের উপর নির্ভর করবে। তোমরা ফিগার অবশ্যই দিবা, দুইটার ক্ষেত্রেই ফিগার দিবা। আমি অ্যানিমেশন দিয়ে বোঝানোর যেটা চেষ্টা করছি সেটাই দেখবা পানমিয়ার বইতে সুন্দর করে স্টেপ আকারে দেওয়া আছে, ঠিক আছে? সো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। সবাই একটা জিনিস খেয়াল রাখবা যে এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তোমার চেইন লেন্থ যদি কম বা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মনে করো যে তোমাদের দুইজনকে আমি কাজ দিলাম যে দুইটা পয়েন্টের ডিস্টেন্স নির্ণয় করে নিয়ে আসো, চেইন নিয়ে কাজ করলা, 20 মিটারের একটা চেইন দিয়ে দিলাম। সুন্দর মতো দুইজন কাজ করে এসে আমাকে বললা যে 100 মিটার পাইছি। পরবর্তীতে চেক করে দেখলাম যে 20 মিটার যে চেইন সেটা 10 সেন্টিমিটার ছোট বা 10 সেন্টিমিটার বড়। এখন আমার কি করতে হবে? এখন আমার যে লেংথটা 200 মিটার সরি 100 মিটার পাইছি সেই লেংথটা তো আর 100 মিটার থাকবে না। কি মনে হয় তোমাদের 100 মিটার থাকবে? হ্যালো, শুনতেছো তোমরা? যে 100 মিটার তো থাকবে না, এটা তো বুঝতেছো। অর্থাৎ জিনিসটা একটু আরেকবার বোঝানোর চেষ্টা করি। দেখো যে তোমার বললাম যে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স নির্ণয় করে নিয়ে আসো। তো তোমরা কি করলা যে 20 মিটারের একটা চেইন নিয়ে মাপলা, এখান থেকে এই পর্যন্ত মাপা মনে করো 100 মিটার। তো তুমি 100 মিটার যে পাইছো, পরে দেখলা যে যেটা 20 মিটারের চেইন হওয়ার কথা সেটা আসলে 20 মিটার না, সেটা 20 মিটার থেকে একটু বেশি, ধরো 10 সেন্টিমিটার বেশি, যোগ 10 সেন্টিমিটার। তার মানে ইনকারেক্ট লেংথ হয়ে গেল। তার মানে তুমি যেটা পাইছো সেটা অবশ্যই এই লেংথটা বেশি হবে না কম হবে? যে কোনো একজন আমাকে উত্তর দাও যে 100 মিটার থেকে বেশি হবে না কম হবে? কি কেউ বলতে পারবা না? সিয়াম বলতে পারবা বা রাইদা বলতে পারবা? স্যার কোশ্চেনটা বুঝিয়ে স্যার আরেকবার। আবার একটু বলি যে দেখো, তোমার মনে করো যে এই পয়েন্ট থেকে খেয়াল করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ডিস্টেন্স তোমাকে নির্ণয় করতে বললাম যে এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন, দুইটা স্টেশনের মধ্যবর্তী ডিস্টেন্স তুমি নির্ণয় করো। তোমাকে আমি দিয়ে দিলাম 20 মিটারের একটা চেইন। তো তুমি মাপা শুরু করলা, 5 বার মাপলা, 5 বার মেপে তাহলে 5 20 100 মিটার পাইছো। আমাকে এসে তুমি রিপোর্ট করলা যে স্যার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 100 মিটার। পরবর্তীতে আমি চেক করলাম যে আসলে 20 মিটারের চেইনটা আসলে এক্স্যাক্টলি 20 মিটার আছে কিনা। চেক করে দেখলাম না, সেটা 10 সেন্টিমিটার বেশি আছে। মানে প্রত্যেকবারই তুমি মাপছো 20 মিটার 10 সেন্টিমিটার, কিন্তু তুমি লেখছো 20 মিটার। প্রত্যেকবারই তুমি মাপছো 20 মিটার 10 সেন্টিমিটার করে, কিন্তু তুমি লেখছো কত? 20 মিটার। তাহলে বলো যে 100 মিটার যেটা পাইছো সেটা 100 মিটার থেকে কম হবে আসলে না বেশি হবে? বেশি হবে স্যার। কম কম হবে। হবে। না, কম এই হবে। যে ভুল করে ফেলতেছো। আবার খেয়াল করো, তুমি বড় চেন নিয়ে মাপতেছো, চেইনটা বড়, বড় চেন জি নিয়ে স্যার। মাপতেছো, অথচ লিখতেছো কম। তার মানে জি তুমি স্যার কম বেশি। লিখতেছো, এররটা হবে কম, এরর হবে নেগেটিভ এরর, আর তোমার কারেকশন হবে পজিটিভ বা বেশি। এবার বুঝতে পারছো সবাই? তোমরা একটা খেয়াল করো, 12 সেন্টিমিটার মনে করো যে সরি 12 ইঞ্চির একটা স্কেল দিয়ে তুমি না মেপে 13 ইঞ্চির একটা স্কেল দিয়ে মাপলা আর লিখলাম যে 12 ইঞ্চি মাপছি। তার মানে তুমি কিন্তু কম মাপতেছো, মাপতেছো কম, অরিজিনালটা হবে বেশি। উল্টা মাপতেছো তুমি কম, আসলে তুমি কাউন্ট করতেছো কম। যেখানে হওয়ার কথা 20 মিটার 10 সেন্টিমিটার সেখানে বলতেছো তুমি 20 মিটার। তার মানে তুমি কাউন্ট করতেছো কম, তার মানে অ্যাকচুয়ালটা হবে বেশি। সো আমরা এই সূত্রগুলো শিখবো। তো প্রথম সূত্র যে আমি একটা লাইন মাপলাম, সেই লাইনের অরিজিনাল লেংথটা হবে তোমার লেংথ অফ দ্য লাইন ইকুয়াল টু হবে L প্রাইম ডিভাইডেড বাই L ইনটু মেজার্ড লেংথ অফ দ্য লাইন।
সো একটু আগে এই জিনিসটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু আগে যে জিনিসটা লিখলাম, এখানে এল প্রাইমটা কি জিনিস? এল প্রাইমটা হলো ইনকারেক্ট অর অ্যাকচুয়াল অর ফল্টি লেংথ অফ দ্য চেন। তার মানে চেনটা হওয়ার কথা ছিল তোমার 20 মিটার, কিন্তু সেটা হয়েছে 20 মিটার 10 সেন্টিমিটার, তাই না? সো যেহেতু 20 মিটার 10 সেন্টিমিটার, সেহেতু এটা হবে তার অ্যাকচুয়াল বা ইনকারেক্ট লেংথ। সো এল প্রাইমটা আসলে কোনটা? যে তোমার টেপ অথবা চেইনের অ্যাকচুয়াল লেংথটা হবে এল প্রাইম। আর এলটা কি? এলটা হলো ডেজিগনেটেড বা কারেক্ট লেংথ, মানে 20 মিটার হওয়ার কথা ছিল, সেই 20 মিটারটা হবে এল। তার মানে এইটার জন্য হবে, খেয়াল করো, এলটা হবে 20 মিটার। মানে চেইনের লেংথ, আমি যখন চেইনটা কিনলাম তখন লেখা ছিল 20 মিটার, কিন্তু কাজ করার কারণে তোমার লেংথ ছোট বড় হয়ে গেলে যে নতুন লেংথ যেটা হবে সেটা হবে এল প্রাইম, এবং সেটাকে আমরা বলবো 20 মিটার প্লাস সেন্টিমিটারকেও মিটারে নিয়ে যাই 10/100 করে দিলাম, তাহলে টোটাল যতটুকু হয় তত মিটার। এটা হবে এল প্রাইম। আবারও বলতেছি, একটু খেয়াল করো, যে লেংথটা হওয়ার কথা ছিল সেটা হবে এল, আর যে লেংথটা অ্যাকচুয়ালি আসে সেটা হবে এল প্রাইম। সো এল প্রাইম থাকবে উপরে, এল থাকবে নিচে, কিন্তু তুমি মিজার করে যে 100 মিটার পাইছো সেটা হবে এটা মিজার লেংথ অফ দ্য লাইন। বুঝতেছো সবাই? কেউ একজন রেসপন্স করো যে বুঝতেছো কিনা, বা না বুঝলেও বলবা যে স্যার এই জিনিসটা বুঝি নাই, আবার একটু বলেন। স্যার বুঝতেছি বলো। স্যার। Yes, sir. একদম কিছু না, একদম ইজি জিনিস। মনে রাখবা যে চেইনের যে লেংথটা হওয়ার কথা ছিল সেটা থাকবে নিচে, চেইনের লেংথ কোনো কারণে কম বেশি হয়ে গেছে, সেই কম বেশিটা থাকবে উপরে, ইনটু আমি এই ভুল চেইন দিয়ে মেপে যে লেংথটা পাইছি সেটা। ঠিক একই ভাবে তোমার কোনো কারণে এমন হইলো যে তুমি এই চেইন দিয়ে, আমি একটু জিনিসটা একটু ক্লিয়ার করি, তুমি এই একই চেইন দিয়ে তুমি একটা ত্রিভুজ ফর্ম করলা বা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলা, এই ট্রায়াঙ্গেলের 3টা লেংথ তোমার জানা, তো এরিয়াও তুমি কিন্তু পাবা যে s রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c করে কিন্তু কি পাবা, টোটাল এরিয়া পাবা। এখন এরিয়া তো ভুল আছে, কারণ তোমার চেইন লেংথে ভুল, সো যে এরিয়াটা পাইছো সেই এরিয়াটাও ভুল। তাহলে ভুল এরিয়ার সাথে তুমি গুণ দিবা, একইভাবে উপরে থাকবে চেইন লেংথ, যেটা ভুল লেংথ সেটা নিচে হবে যে লেংথটা হওয়ার কথা ছিল সেটা। শুধুমাত্র এটার সাথে এটার পার্থক্য হলো এখানে হবে স্কয়ার। একইভাবে তুমি মনে করো বিল্ডিং তৈরি করবা, বিল্ডিং তৈরি করার জন্য তুমি কি করলা, মাটি কাটলা, আর্থ এক্সকাভেশন করলা, তো এক্সকাভেশনের ভলিউমেও ভুল থাকবে যেহেতু তোমার চেইনের লেংথ বা টেপের লেংথে ভুল ছিল। তো এই ক্ষেত্রেও সূত্র একই থাকবে, যে ভলিউমটা তুমি মেজার করছো সেটা ভুল ভলিউম, তাহলে যে ভলিউমটা তোমার কারেক্ট হবে সেই কারেক্ট ভলিউমটা কিভাবে পাবো, জাস্ট যে চেইন দিয়ে মাপছো তার ভুল লেংথটা বা যে লেংথটা আসলে অ্যাকচুয়ালি আছে সেটা ডিভাইডেড বাই হবে যেটা থাকার কথা ছিল সেটা হোল স্কয়ার। যদি ভলিউম নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কিউব। সূত্র কি মুখস্থ করার দরকার আছে বলো? একদম ইজি সূত্র না? বুঝতেছি সবাই যে সূত্রটা একদম ইজি? জি স্যার। Yes, তাহলে sir. আমরা ম্যাথে চলে যাই, কারণ দেখা যাচ্ছে যে তোমাদেরকে অনেক থিওরি পড়াইছি, বিআইএস জিপিএস থিওরি পড়াতে পড়াতে আমি নিজেও মনে করো যে একদম বোরিং ফিল করতেছি। এখন আমরা অঙ্কে চলে যাই নাকি? তো খেয়াল করো, অঙ্কে যদি যাই আমরা, একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক তোমার মনে করো বাসায় করবা। পানমিয়ার তোমার 3.1, পানমিয়ার এক্সাম্পল 3.1 এ যাবা। তো পানমিয়ার এক্সাম্পল 3.1 এ দেখো, যদি বই থাকে দেখতে পারো, অথবা তোমরা এখানে দেখো লেখা আছে যে একটা লাইন 20 মিটারের চেইন দিয়ে মাপলাম, একটা লাইন আমি মাপলাম 20 মিটারের চেইন দিয়ে, মাপার পর ওই যে লাইনের যে লেংথ সেটা পাইছি 250 মিটার। আবারও বলতেছি 20 মিটারের একটা চেইন দিয়ে একটা লাইন মাপছি, তার মানে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি যে এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্ট থেকে ডিসটেন্স তুমি মাপছো 20 মিটার দিয়ে, মেপে পাইছো 250 মিটার, 250 মিটার। এখন বলছে যে যে 250 মিটার পাইছো সেটা অ্যাকচুয়াল না, কারণ কি? কারণ পরবর্তীতে দেখা গেল যে তোমার চেইনটা লম্বা ছিল, একটু লম্বা ছিল, 10 সেন্টিমিটার লম্বা ছিল। বুঝতেছো জিনিসটা? তাহলে একটু ক্লিয়ার করে একটু দেখি যে আমরা তাহলে কি কি দেয়া আছে। শুরুতে যে জিনিসটা দেয়া আছে দেখো, যে আমি বলছিলাম যেটা থাকার কথা, যে চেইনের যে লেংথটা থাকার কথা সেটা 20 মিটার,
সেটা হবে এল দেয়া আছে। আর যেটা ভুল মানে 10 সেন্টিমিটার বেশি সেটা হবে এল প্রাইম। 20 মিটারের সাথে কত বেশি? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে গেলাম। তার মানে থাকার কথা ছিল 20 মিটার, বর্তমানে আছে 20.1 মিটার। তাহলে এলও পেয়ে গেলাম, এল প্রাইমও পেয়ে গেলাম। সূত্রে বসাই দেই। বলছে যে ক্যালকুলেট ট্রু লেংথ, তার মানে আমরা জানি ট্রু আর কারেক্ট লেংথ হবে, উপরে হবে ভুলটা। ভুলটা মানে হলো যেটা মানে অ্যাকচুয়াল যেটা আছে মানে 20.1 মিটার, নিচে হবে এল যেটা থাকার কথা ছিল লেংথ তোমার চেইনের, ইনটু হবে তুমি মেজার করে যে লেংথটা পাইছো সেটা। তাহলে মানগুলো বসাই দাও। উপরে হবে এল প্রাইম মানে 20.1, নিচে হবে কি তোমার ডেজিগনেটেড লেংথ চেইনের যেটা থাকার কথা ছিল, ইনটু হবে তুমি মেপে ওই লাইনের লেংথ যত পাইছো তত। তাহলে গুণ করার পর পেয়ে গেলাম। প্রথম ম্যাথটা খুবই ইজি। এখন বলো এই ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা হাত তুলতে পারো বা বলতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি প্রবলেম না থাকে আমি নেক্সট ম্যাথে চলে যাই। যাবো নেক্সট ম্যাথে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, নেক্সট ম্যাথে যাই। দেখো সো এখানে একটা জিনিস বলে দিচ্ছি যে আমি তোমরা এক্সাম্পল 3.2 নিজে ট্রাই করবা, একই জিনিস। সো এক্সাম্পল 3 ও এক্সামের জন্য, এক্সাম্পল 2 এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমরা এক্সাম্পল 3 দেখি এবং এক্সাম্পল 3.4 বাসায় করবা, নিজে নিজে ট্রাই করবা। বইতেও দেয়া আছে, নিজে নিজে ট্রাই করবা, না পারলে তো আমি আছি। এখন দেখো, এখন বলছে যে তোমার একটা জিনিস আমরা আগে প্রশ্নটা বুঝি। প্রশ্নটা যদি বুঝতে পারি তাহলে অঙ্ক করতে একদমই ইজি হবে। সো প্রশ্নটা বুঝার চেষ্টা করি। বলছে a 20 মিটার চেইন was found to be 10 centimeter too long after chaining a distance of 1500 মিটার। জিনিসটা বোঝার চেষ্টা করো যে তুমি সকালবেলা গিয়ে মাপা শুরু করলা, এইখান থেকে এই ডিস্টেন্স মাপলা, 20 মিটারের একটা চেইন দিয়ে মাপলা, মেপে পাইলা কত? মেপে পাইলা মনে করো 1500 মিটার, 1500 মিটার পাইলা। এবং মাপার শেষে গিয়ে দেখলা সেটা 18 সেন্টিমিটার কি বড়। একটু খেয়াল করো যে 18 সেন্টিমিটার বড়। তার মানে শুরুতে কিন্তু তুমি জানো না, শুরুতে কিন্তু জিরো ছিল, কোনো ইরর ছিল না। শুরুতে 20 মিটারই ছিল। 1500 মিটার মাপার পর দেখতেছো সেটা 18 সেন্টিমিটার বড়। এবং টোটাল সারাদিনে টোটাল কাজ করলা 2900 মিটার। তার মানে 1500 মিটার যদি মাইনাস করে দাও আরো 1400 মিটারের কাজ করছো, আরো 1400 মিটার মাপছো। খেয়াল করো, আরো 1400 মিটার মাপার পরে টোটাল 2900 মিটার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল 2900 মিটার মাপলাম। মাপার পর দেখলা যে সেটা আসলে কত সেন্টিমিটার। ও আচ্ছা, ভুল বলছি, একটা জিনিস ভুল বলছি, আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। সেটা হলো এখানে 18 সেন্টিমিটার না, দেখো এখানে হলো 10 সেন্টিমিটার লং ছিল। বুঝতেছো আমি যে ভুল বলছি? হ্যালো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো যে এখানে কিন্তু আমি ভুল বলছি, যে তোমার 0 থেকে 1500 মিটার মাপার পর আসলে 10 সেন্টিমিটার লং ছিল, 10 সেন্টিমিটার। এই যে এখানে লেখা আছে 10 সেন্টিমিটার। এবং টোটাল 2900 মিটার মাপার পর দেখলা কত সেন্টিমিটার বড় হয়ে গেছে? এখন 18 সেন্টিমিটার বড় হয়ে গেছে। তার মানে কন্ডিশনটা একটু খেয়াল করো যে শুরুতে যখন তুমি মাপা শুরু করলা সকালবেলা, তখন মনে করো যে কোনো ইরর ছিল না, 20 মিটার চেইন 20 মিটারই ছিল। 1500 মিটার মাপার পর দেখলা যে সেটা 10 সেন্টিমিটার বেড়ে গেছে। টোটাল 2900 মিটার মাপার পর মানে হলো 1500 আবার 1400 মাপার পর এখন দেখলা যে আরো বেড়ে সেটা 18 সেন্টিমিটার হয়ে গেছে। এখন বলছে যে তাহলে এই যে ট্রু ডিস্টেন্স কত হবে, যে এই এখান থেকে এই পর্যন্ত যে তোমার 2900 মিটার, সেই 2900 মিটারটা আছে আসলে সেটা কি 2900 মিটার হবে নাকি বেশি হবে বা কম হবে সেটা নির্ণয় করবা। বলো অঙ্কটা কি করা যাবে? তোমরা কি খাতায় এই জিনিসটা এঁকে নিছো? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি না এঁকে নাও তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু এঁকে নাও। এঁকে নাও, কারণ জিনিসটা আমি ক্লিয়ার করে অঙ্ক দেখানো শুরু করব। বা না লাগলেও বলো, যেহেতু ভিডিও দিয়ে দিব, সো না লিখলেও চলবে। আচ্ছা সমস্যা নাই, লেখার দরকার নেই, কারণ আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, আমি ক্লিয়ার করলাম সবকিছু। এখন দেখো
যে এখানে আমাদের কি কি দেয়া আছে এবং কয়টা কেস। আমাদের এখানে দুইটা কেস। প্রথম কেসে হলো তুমি 1500 মিটার মাপছো। তো 1500 মিটার যখন মাপছো তখন আমরা জানি যে ডেজিগনেটেড লেংথ যেটা সেটাকে আমরা এল বলি। এল হলো 20 মিটার চেইন, 20 মিটার। আর ভুল যেটা, ভুল দেখো কাজের শুরুতে ছিল 0 সেন্টিমিটার, 1500 মিটার মাপার পর দেখলা সেটা 10 সেন্টিমিটার, তাহলে কি এভারেজ নিতে হবে না? বুঝতেছো যে এভারেজ নিতে হবে কিনা? হ্যালো, জি স্যার। হ্যাঁ এভারেজ তো তোমরা নিবা। শুরুতে ছিল 0, 1500 মিটার মাপার পর হলো 10, তার মানে এভারেজ করো, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, 5 সেন্টিমিটার আসলে এরর আসছে, 100 মিটারে নিয়ে নিলাম। তাহলে নতুন যে লেংথ যেটা আসলে ভুল লেংথ বা যেটা আসলে চেইনটা আসলে এরর লেংথ যেটা হবে, সেই লেংথটা হবে আসলে 20 মিটারের সাথে এই 0.5 মিলে দাও। তার মানে প্রথম কেসে বা প্রথম 1500 মিটারের জন্য তোমার এল প্রাইম হবে 20 মিটার আর এই এররটা যোগ করে দিলা। আর কেস 2 এর ক্ষেত্রে কি হবে? 1500 মিটার পর 800 মিটার মাপছো, যার কারণে টোটাল 2900 মিটার হয়েছে। তার মানে এইটার ক্ষেত্রে তোমার এল তো আগেরটাই, কারণ একই চেইন দিয়ে তুমি মাপছো। সো এল আগেরটাই, এলটা নতুন করে লিখলাম না। এরর কি হবে? এরর এখন শুরুর দিকে এরর আগের শেষের এরর যেটা 10 সেন্টিমিটার, সেটা হবে এটার প্রথম এরর 10 সেন্টিমিটার। লাস্ট হবে তার মানে 18 হ্যাঁ, তার মানে আগের লাস্টেরটা আর এখন প্রথমটা। তার মানে প্রথম ছিল 10 আর কাজের শেষে ছিল 18 সেন্টিমিটার। এভারেজ করে দাও 14 সেন্টিমিটার, মানে 0.14 মিটার এরর। তার মানে এখন এল প্রাইমটা চেঞ্জ হয়ে গেছে। বাকি 1400 মিটারের জন্য এল প্রাইমটা চেঞ্জ হয়ে সেটা হয়ে গেল 20.14 মিটার। একদম ইজি জিনিস। তাহলে প্রথম কেজের সূত্র তো একই, যে অরিজিনাল লেংথ 1500 মিটার যেটা হওয়ার কথা সেটা আসলে কি হবে? এল প্রাইম বাই এল ইন্টু মেজার্ড লেংথ। এল প্রাইম তো পাইছই, প্রথম কেজের জন্য 20.05 ডিভাইডেড বাই লেংথটা ছিল 20 ইন্টু প্রথম ডিস্টেন্স মাপছো 1500 মিটার, গুণ করে দিয়ে কত পাইলা? যে আসলে হওয়ার কথা ছিল 1500 মিটার যদি কারেক্ট লেংথ থাকতো, বাট যেহেতু লেংথটা চেঞ্জ হয়ে বেড়ে গেছে, সেহেতু আমাদের ট্রু লেংথ বেড়ে যাবে। সোজা কথা, চেইনের লেংথ বেড়ে গেছে, তোমার লাইনের লেংথ বেড়ে যাবে। ঠিক আছে, FD চতুর্থার জন্য আমরা নির্ণয় করতে পারবো না কেস 2? একদম সেম জিনিস। এল প্রাইম তো পাইছো 20.14, এল তো আগেরটাই, এল তো আর চেঞ্জ হবে না, ইন্টু 1400 মিটার। সো 1400 থেকে একটু বেশি চলে আসলো, 1400.9। তার মানে টোটাল ডিস্টেন্স 2900 মিটার হওয়ার কথা ছিল, বাট সেটা হবে অ্যাকচুয়ালি কত? 2913.55 মিলিমিটার। তার মানে আমরা কিন্তু ম্যাথটা ইজিলি বুঝতে পারলাম। এর শুরুতে এরর ছিল না, কিছু দূর মাপার পর এরর পাইলাম, আবার কিছু দূর মাপার পর এররটা আবার চেঞ্জ হয়ে গেল। সো এই ক্ষেত্রে অঙ্কটা দুইটা কেসে আলাদা আলাদা ভাগ দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারতেছি। ঠিক আছে? ঠিক একইভাবে তোমরা এক্সাম্পল 3.4টা করে নিবা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল 3.5 আমি দেখাই দিব এবং তোমরা নিজে নিজে স্টাডি করবা এক্সাম্পল 3.5। এখন এক্সাম্পল 3.5 শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, যে দেখো এখন কিন্তু জিনিসটা আরো সোজা হয়ে গেল, তোমার অঙ্কটা একদমই সোজা হয়ে গেল। যে অলরেডি তুমি জানো যে চেইনের লেংথ যেটা থাকার কথা সেটাকে আমরা বলি এল, আর চেইনের লেংথ চেঞ্জ হয়ে যেটা হবে সেটাকে বলি আমরা এল প্রাইম। সো ইজিলি দেখো এখানে বুঝতে পারতেছি এল হবে 20 মিটার। তুমি একটা সার্ভে করার জন্য একটা চেইন ইউজ করছো, সেটা 20 মিটার এবং সরাসরি এল প্রাইম দিয়ে আছে। এখানে আবার যোগ বিয়োগ করা লাগতেছে না, সরাসরি এল প্রাইম দিয়ে আছে যে কাজের শুরুতে 20.10 মিটার ছিল আর কাজের শেষে গিয়ে এটা হয়ে 20.30 মিটার। তার মানে এল প্রাইমটা এখন এভারেজ করতে হবে। এল প্রাইমটা কাজের শুরুতে ছিল 20.10 আর কাজের শেষে হয়ে গেছে কত? 20.30। এভারেজ করে দাও, যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও, আমরা দেখবো একটু পরে। যোগ করে 2 দ্বারা ভাগ করলে এল প্রাইম পেয়ে যাব। এবং বলে দিছে যে তোমার মনে করো একটা এরিয়া তুমি বাসায় এসে একটা ড্রয়িং পেপারে ড্র করছো, তো ফিল্ডে যে লেংথ যে এরিয়াটা তুমি সেটা কিন্তু সরাসরি ড্রয়িং পেপারে ড্র করতে পারবা না। ফিল্ডে ধরো এটা ছিল 200 মিটার, এই লাইন ছিল মনে করো 100 মিটার। তোমার পক্ষে কোনোভাবেই পসিবল না ছোট একটা পেপারে 200 মিটার তুমি স্কেল টেনে আঁকবা, পারবা?
কে একজন রেসপন্স করো যে তুমি কি পারবা যে ড্রয়িং পেপারে সেই 200 মিটারটা ড্র করতে? তোমার কিন্তু স্কেলিং করতে হবে। তোমার কি করতে হবে? তোমার স্কেলিং করতে হবে। সেই স্কেলিংটা কি এখানে করছে যে এখানে ড্রয়িং পেপারে 1 সেন্টিমিটার যে লেংথটা ড্রয়িং পেপারে 1 সেন্টিমিটার, মানে এখান থেকে এই ডিসটেন্সটা 1 সেন্টিমিটার, সেটা ফিল্ডে রিপ্রেজেন্ট করে 8 মিটার। তার মানে এখানে যেটা 1 সেন্টিমিটার সেটা ফিল্ডে আসলে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে 8 সেন্টিমিটার। সো আমরা খেয়াল করি যে এখানে বলছে যে তুমি এরিয়া মাপছো যে তোমার পারে 1 মিটার মাইলটা রিপ্রেজেন্ট করবে 8 মিটার। তো তোমার ড্রয়িং পেপারে যে তোমার এরিয়াটা আছে সেই এরিয়াটা একটা ডিভাইসের মাধ্যমে নির্ণয় করে বলে দিল যে সেটা 32.56 সেন্টিমিটার স্কয়ার একটা এরিয়া বলে দিল। তাহলে সেটা ফিল্ডে আসলে কত রিপ্রেজেন্ট করবে বলতে পারবা? যে 32.56 সেন্টিমিটার স্কয়ার মানে কি? সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, এতটুকু তো আমরা বুঝতেছি। 1 সেন্টিমিটার সমান 8 মিটার, তার মানে এটার সাথে গুণ দিতে হবে 8 দ্বারা। আবার আরেকটা সেন্টিমিটার আছে, সো আবার 8 দ্বারা গুণ করতে হবে। তার মানে 8 স্কয়ার দ্বারা টোটাল গুণ করলে আসলে মেজার্ড যে এরিয়া সেটা পাবো। বুঝতেছো? কেউ না বুঝলে বলতে পারো, আমি এখন আবার বলে দিব বা আবার বুঝাই দিব। তো আমরা পরে দেখে যাই যে কেস 1 এ কি বলছে। কেস 1 এ বলছে যে তোমার লেংথ হলো 20 মিটার, যেহেতু তোমার চেইনটা তুমি যখন কিনছো তখন বলা ছিল 20 মিটার, সেটা হবে এল। আর এল প্রাইম কোনটা? এল প্রাইম হবে দুইটা বলে দিছে এখানে, কাজের শুরুতে একটা কাজের শেষে একটা। সো এভারেজ করে দিলাম, এল প্রাইম পেয়ে গেলাম, মানে যেটা ইরর মানে ইরর সহ যে লেংথটা সেটা তোমার চেইনের বা টেপের। এরপরে বলে দিছে এরিয়া অফ ফিল্ড। তোমার ড্রয়িং পেপারে 32.56 সেন্টিমিটার, কিন্তু ফিল্ডে সেটা দ্বারা 32.56 সেন্টিমিটার স্কয়ার হবে না, কারণ স্কেলিং দ্বারা গুণ করতে হবে। স্কেলিং হলো প্রত্যেক সেন্টিমিটারের জন্য 8 মিটার। সো সেন্টিমিটার স্কয়ারের জন্য দুইবার গুণ করতে হবে বা 8 স্কয়ার দ্বারা গুণ করতে হবে। গুণ করে দিয়ে টোটাল পেয়ে গেলাম তোমার 20, টোটাল যেটা পাইছি সেটাই, যে তোমার 2083.84 তোমার মিটার স্কয়ার পেয়ে গেলাম। এখন সূত্র তোমরা জানোই যে তোমার বলছে যে তোমার অ্যাকচুয়াল এরিয়াটা কি হবে। তো অ্যাকচুয়াল এরিয়ার সূত্র জানো, যে একই সূত্র, শুধু স্কয়ার হবে। সূত্রটা একই, যে ট্রু অর কারেক্ট এরিয়া অফ দ্য প্লট অফ দ্য ল্যান্ড ইকুয়াল টু হবে একই, উপরে তোমার ভুল লেংথ ডিভাইডেড বাই যেটা থাকার কথা সেটা স্কয়ার ইনটু নিজের এরিয়া সেটা। সো মানগুলো বসায় দাও। উপরে হবে যেটা এল প্রাইম ডিভাইডেড বাই 20, থাকার কথা ছিল 20 স্কয়ার হোল স্কয়ার করে দাও ইনটু এরিয়া, যেটা আসলে তোমার ফিল্ডে তুমি মেপে পাইছো এটা। অ্যাকচুয়াল এরিয়া আসলে 2083 থাকবে না, বেড়ে যাবে। কারণ কি? কারণ চেইনের লেংথ বেড়ে গেছে। সো সেটা বেড়ে যে দেখো অনেক বেশি হয়ে গেছে, তোমার 2125.73 মিটার স্কয়ার হয়ে গেছে। বুঝতে পারতেছো? অঙ্কগুলো ইজি কিনা বলো? কে একজন আমাকে বলো যে অঙ্কগুলো ইজি কিনা। স্যার অঙ্কগুলো যদি ইজি হয় আজকে এই ম্যাথ পর্যন্তই থাকুক নাকি? জি নেক্সট স্যার, দিন আমাদের আমরা আজকে স্যার। পার্ট হয়ে গেছে। হ্যাঁ জি স্যার, ক্লাস জি তো স্যার। ক্লাস যেহেতু আছে, আমি নেক্সট দিন থেকে তোমরা একটু আগে আগে আসবা, সবাইকে বলে দিচ্ছি নেক্সট দিন থেকে আগে আগে আসবা, 10 মিনিট আগে আমি ছেড়ে দেবো। স্যার বুঝতে আরেকটা পারছো? কথা, স্যার আমাদের আমাদের ম্যাথ ক্লাস স্যারের থাকে। সাথে কথা হয়েছে, উনি হুম। বলেছে ওনার বিবিএ ক্লাসটা নিতে হয়, নিয়ে ওনার ওটাকে